আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার টিকা আমদানির জন্য ৫,৭৬৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। করোনা ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি নয়াদিল্লি, বললেন ভারতীয় স্বাস্থ্য সচিব। সুষ্ঠু নির্বাচন হলে এমপিরা পালানোর পথ পাবে না, ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্যে তোলপাড়। ব্যক্তিগত মন্তব্য, বলছে আওয়ামী লীগ। পি.কে. হালদারের অর্থ পাচারের সাথে জড়িত ২৫ জনের দেশ ত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা। এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে, দাবি র্যাবের। সংবাদে ছাড়াও থাকছে শিক্ষাবন্ধু খেতাব পেলেন শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লা। এবার বিস্তারিত। করোনা ভাইরাসের টিকা আমদানির জন্য ৫,৭৬৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে জরুরি ভিত্তিতে একনেকে তা অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ভারতের সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ টিকা পাবে বলেও আশা করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলিয়ে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে তার উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্প্রতি সেরাম ইনস্টিটিউট ভারতের বাইরে টিকা রপ্তানি করবে না, এমন খবরে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে। এরই ভিত্তিতে নতুন করে পরিকল্পনা কমিশনের কাছে করোনার টিকা আমদানির জন্য টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় করোনা টিকা ক্রয়, সংরক্ষণ ও টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জরুরি একটি প্রকল্প পাওয়া গিয়েছিল করোনার ভ্যাকসিন ক্রয় করার জন্য। সেই প্রকল্প আজকে আমরা এজেন্ডায়, নিয়মিত এজেন্ডা না থাকা সত্ত্বেও আমরা টেবিল উপস্থাপন করে আমরা অনেক আলাপ আলোচনা করে সদয় হয়ে পাশ করেছেন। মোট ব্যয় হবে ৫,৭৬৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার টাকা। সরকারের সাথে ভারতের চুক্তি অনুসারে টিকা পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী ও স্বাস্থ্য সচিব। উই আর রেডি। আর আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি আমরা যথাসময়ে ভ্যাকসিন পাবো এবং বিতরণ ব্যবস্থাটাও আমরা অত্যন্ত ন্যায় বিচারের আলোকে আমরা করেছি। যেভাবে আসুক জিনিসটা, ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে তো কোনো সন্দেহ নেই। দেশে ১৩ কোটি ৭৬ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা আমদানি করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ৩১% লোককে কাদের করা হবে সেটা আমি তালিকা আমরা বলবো। তাদেরকে এই প্রকল্পে টিকার আওতায় আনা হবে। এদেরকে টিকা দেওয়ার পরে বাকি আরও 40% লোককে টিকার আওতায় আনা হবে। আমাদের লক্ষ্য হলো ১৩ কোটি ৭৬ লক্ষ লোককে টিকার আওতায় আনা। এদিকে সুন্দরবন সুরক্ষা সহ ৬টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯,৫৬৯ কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানিতে ভারত কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই বিষয়ে সব ধরনের গুজবকে নাকচ করে দেন তিনি। একই সাথে উন্নয়ন উৎপাদনের পাশাপাশি দেশে বিদেশে ভ্যাকসিন সরবরাহ করতে যৌথ বিবৃতি দিয়েছে সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ভারতে করোনা ভাইরাসের ২টি ভ্যাকসিনের জরুরি অনুমোদন পাওয়ার পর নানামুখী চাপে সংশ্লিষ্ট মহল। কবে থেকে টিকা পাবে সাধারণ মানুষ, এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার জন্য বড় ধরনের চাপে পড়ে মোদি সরকার। বিশেষ করে ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 3-র আগেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের অনুমোদন নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয় ব্যাপক হট্টগোল। এক পর্যায়ে কোভিশিল্ড উৎপাদনকারী সিরাম ইনস্টিটিউটের সাথেও বিতর্কে জড়িয়ে পড়ে ভারত বায়োটেক। অন্যদিকে এই ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ, যেখানে রপ্তানি নিয়েও তৈরি হয় দ্বিধা সংশয়।
এ অবস্থায় ভ্যাকসিন রপ্তানিতে কোনো ধরনের বাধা নেই বলে পরিষ্কার করেন ভারতের স্বাস্থ্য সচিব। Okay, so the union government has not banned the export of any one of the COVID vaccines. এদিকে অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে অনুমোদন পাওয়া 2 ভ্যাকসিনের উৎপাদনকারী প্রতিষ্ঠানও দেয় যৌথ বিবৃতি, যেখানে ভ্যাকসিন উন্নয়ন, উৎপাদন ও রপ্তানির ব্যাপারে ঐক্যমত্যের বিষয়টি উঠে আসে। এতে বলা হয় মানুষের জীবন রক্ষাই তাদের আসল উদ্দেশ্য। অন্যদিকে উৎপাদন পাওয়ার 10 দিনের মধ্যে অর্থাৎ 13 জানুয়ারির মধ্যে টিকাদান কার্যক্রম শুরুর ব্যাপারেও বাধ্যবাধকতা আরোপ করে সরকার। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,670 জনে। মৃতদের মধ্যে 16 জন পুরুষ এবং 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 14 জন মারা গেছেন। এ সময় 14,462টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 991 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,17,920 জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 6.85%। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 944 জন। মোট সুস্থ হয়েছেন 4,62,459 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার নতুন সংক্রমণ এবং গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন। এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কাজে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। করোনা নতুন ধরনের সংক্রমণ এবং এর গতি প্রকৃতি বিবেচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সরকার শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় রেখে সকলের জন্য নিরাপদ একটি পরিবেশ বিবেচনা নিয়ে দেশরত্ন শেখ হাসিনা সময় মতো সিদ্ধান্তটি আপনাদের জানাবেন। সরকারের অদক্ষতা আর দুর্নীতির কারণে দেশের মানুষের করোনা ভ্যাকসিন পাওয়া অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ভ্যাকসিন আনার নামে একটি প্রতিষ্ঠানকে মুনাফা করার সুযোগ দিয়ে সরকার সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। রাজপথে কঠোর আন্দোলন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচিত কোন রাজনৈতিক দল জবরদখলকারী সরকার, এরা নিজেরা গায়ের জোরে জনগণের অধিকার, ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে, তাদের মানবার প্রশ্ন নাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও বসুরহাটের পৌর মেয়র আব্দুল কাদের মির্জার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে সংসদ সদস্যরা কেউ পালানোর পথ পাবেন না, তার এমন বক্তব্যে বিব্রত হয়েছেন দলটির নেতারাও। তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। নোয়াখালী প্রতিনিধি ফুয়াদ হোসেন এবং কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। গত 31 ডিসেম্বর নোয়াখালীর বসুরহাট পৌর ভবনের সামনে রাজনীতির সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশ্যে জ্বালাময়ী বক্তব্য দেন আব্দুল কাদের মির্জা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক ঘন্টার মধ্যে। সারা দেশে এ নিয়ে শুরু হয় নানা ধরনের রাজনৈতিক আলোচনা। এই বক্তব্যে ফেনীর নিজাম হাজারী সহ কয়েকজন সরকার দলীয় এমপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অস্ত্র ব্যবসারও অভিযোগ করেন তিনি। কিন্তু আজকে সকল দলের নেতাকর্মী এ এলাকায় সুন্দরভাবে বসবাস করছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আব্দুল কাদের মির্জার বক্তব্য দলের সামগ্রিক চিত্র নয়। স্থানীয় একজন সংসদ সদস্যের সাথে ব্যক্তিগত বিরোধের জের ধরে কাদের মির্জা এসব কথা বলেছেন বলেও মন্তব্য করেন তিনি। কুষ্টিয়ায় ডায়াবেটিক সমিতির এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ। আমাদের নোয়াখালীর একজন পৌর মেয়র প্রার্থী, উনি নির্বাচন করছেন। এলাকার সাংসদের সঙ্গে তার একটা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, বিশেষ কারণে ক্ষোভের সঙ্গে এই কথা বলেছে। এইটাকে কি সামগ্রিক চিত্র বলা যায়? এগুলো আসলে কোনো একটা ব্যক্তির ব্যক্তিগত আক্রোশের কারণে সে কথা বলেছে। এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি লাভ করে, আমরা মনে করি আত্মসন্তুষ্টির মধ্যেই থাকে না। আব্দুল কাদের মির্জার আচরণে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে উল্লেখ করে দলের নেতা ও প্রার্থীদের
আরও সতর্ক হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বিপ্লব রায়, এটিএন বাংলা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিতর্ক সৃষ্টিকারীরা ভুল করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আশা করেন শিগগিরই এই ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজধানীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় তিনি কথা বলেন। করোনা মোকাবিলায় সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারাই এই ছিনিমিনি করছে তারা ভুল করছেন। তারা, আমার মনে হয় ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শীঘ্রই হবে। এটা কোনো পূজার জিনিস নয়, ভাস্কর্য হলো স্মৃতির ধরে রাখার জিনিস, হৃদয় ধারণ করার জিনিস। পি.কে. হালদারের অর্থ পাচারের সাথে জড়িত 25 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে রয়েছেন পি.কে. হালদারের মা লীলাবতী হালদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর এবং সাবেক সচিব ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চেয়ারম্যান এন.আই. খান। তারা যাতে দেশ ছাড়তে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়। শুনানিতে আদালত বলেন, টাকা পাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। হুমায়ুন চিশতির রিপোর্ট। পিপলস লিজিংয়ে রাখা টাকা ফিরে পেতে গত 3 জানুয়ারি উচ্চ আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন 4 ভুক্তভোগী। আদালতের নির্দেশে মঙ্গলবার তারা লিখিত আকারে তাদের বক্তব্য জমা দেন। আমরা হ্যারাসড হতে 2.5 বছর ধরে, এবং গতদিন আমি বলেছি আমার চাচা মিস্টার মুস্তাফা জামান আব্বাসি, তার প্রায় 3 কোটি টাকা এখানে আছে। আমি 3 তারিখে যখন এসছি কোর্টে, বাসায় গিয়ে দেখি চাচা বিছনা থেকে পড়ে গেছে। চাচি 83 ইয়ার্স ওল্ড, ফুপু ওরকমই বয়স। ভুক্তভোগী আমানতকারীরা পি.কে. হালদারের সাথে সংশ্লিষ্ট 25 জনকে দুদকের মাধ্যমে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত শুনে বলেছেন যদি প্রয়োজন হয় অবশ্যই দুদক এদেরকে আইন অনুসারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, এবং আনটিল ফার্দার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অথবা সুমোটুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই 24 জন ব্যক্তি কোর্টের পারমিশন ছাড়া বিদেশ যেতে পারবে না। যারা ক্ষতিগ্রস্ত ওনাদের কথা হলো এই 24 জনকে যদি জিজ্ঞাসাবাদ করে হয়তোবা অনেক কিছু তথ্যপত্র পাওয়া যাবে। এদিন পি.কে. হালদারের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত ও তাকে গ্রেফতারে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানোর অগ্রগতি তুলে ধরে দুদক ও রাষ্ট্রপক্ষ। শুনানিতে আদালত বলেন, শত শত কোটি টাকা পাচারের দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারে না। ইন্টারপোলের যে হেড অফিস, সেখানে আমাদের এনসিবি পুলিশের একটি শাখা, ইন্টারপোলের শাখা, সমস্ত কাগজপত্র ওখানে পাঠানো হয়েছে। কমিশন ফর দ্য কন্ট্রোল অফ ইন্টারপোলস ফাইল, মানে CCF, ওনারা এটা কাগজপত্র পর্যালোচনা করে যে কোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে। আর উনি যেহেতু কোনো পলিটিক্যাল পার্সন না, সুতরাং এটা ক্রিমিনাল হিসাবে চিহ্নিত, এটা যে কোনো মুহূর্তে হইতে পারে। ওই 25 জনের মধ্যে লীলাবতী হালদার, অমিতাভ অধিকারী, অভিজিৎ চৌধুরী, ইরফান উদ্দিন আহমেদ ও উজ্জ্বল কুমার নন্দীর পাসপোর্ট উচ্চ আদালতের নির্দেশে জব্দ আছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 20 জানুয়ারি দিন ঠিক করেছে উচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে ইরফান সেলিমের বিরুদ্ধে পুলিশের দেয়া প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হননি র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব সদর দফতরে র্যাবের সেবা সপ্তাহের অনুষ্ঠানে জঙ্গি, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন র্যাব মহাপরিচালক। আমরা আমাদের অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযানের সময় এই যে সকল জিনিস আমরা পেয়েছি এর ভিত্তিতে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে আমরা ঘটনাস্থলে যা পেয়েছি এর উপরে আমরা মামলা করেছি। এরপরে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন এটা আদালতের বিচার্যের বিষয়, এবং বিচার্য বিষয় নিয়ে আমরা আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। উচ্চ আদালতে নির্দিষ্ট সময়ের জন্য জামিন পাওয়ার পর তা অপব্যবহার না করলে সেই জামিন কোনো বিচারিক আদালত বাতিল করতে পারবে না, এমন নির্দেশনা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ এই আদেশ দেয়। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার আসামির জামিন বহাল রাখে আপিল বিভাগ। চট্টগ্রামের ইব্রাহিম নামের এক ব্যক্তির জামিন বিষয়ে 2019 সালের 23 অক্টোবর 4 দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট।
দখলদার যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর ভাসানটেক বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের সময় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। হাবিবুর রহমান অভির রিপোর্ট। রাজধানীর ভাসানটেক বাজার থেকে পকেট গেট এলাকা, রাস্তার দুপাশে মূল ভবনের বাইরেও অনেকে গড়েছেন স্থাপনা, যা এসে পড়েছে রাস্তার উপর স্থাপনা নিতে কেউ কেউ ভবনের অনুমোদিত নকশাও বদলেছেন। তা এমনভাবে করা হয়েছে যাতে বাড়তি অংশ ভেঙে ফেললেও মূল ভবনের কোনো ক্ষতি না হয়। এভাবে প্রায় আধা কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় রাজুক ও উত্তর সিটি কর্পোরেশন। মেয়র জানান, নগরীকে বাসযোগ্য করতেই এমন অভিযান উত্তর সিটির বিভিন্ন এলাকায় চলবে। উত্তর সিটি কর্পোরেশনের কোনো রাস্তার মধ্যে অবৈধভাবে যারা দোকানপাট করেছেন, যারা বাড়ি বানিয়েছেন, বিশেষ করে রাজুকের ড্রয়িং বহির্ভূত, তাদের বিরুদ্ধে হুঁশিয়ার, আপনারা নিজেরা চলে যান। তবে এলাকাবাসীর অভিযোগ, উচ্ছেদ অভিযানের আগে তাদের যথাযথভাবে জানানো হয়নি। সিএস মূলে 12 ফিট 13 ফিট 14 ফিট রাস্তা ছিল। ডিআইটির প্ল্যানের সময় ডিআইটি 20 ফিট না হলে প্ল্যান দেয় না, সেই সুবাদে অনেকে 20 ফিট দেওয়া প্ল্যান পাস করছে। সিটি কর্পোরেশন বলছে যে আমরা রাস্তা মার্কিং করব, কিন্তু রাজুক বলতেছে যে নকশার বহির্ভূত যা আছে আমরা ভাঙবো, এই বলে তারা ভাঙতেছে, কিন্তু আমাদের পূর্বে কোনো নোটিশ করে নেই। এলাকাবাসীর অভিযোগ নিয়ে কথা বলতে চাননি রাজুকের কোনো কর্মকর্তা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। বহির্বিশ্বের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত আন্তর্জাতিক ব্যবসা বিষয়ক ভার্চুয়াল সেমিনারে তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় উৎপাদনশীলতা বাড়াতে সরকার বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। করোনার মধ্যেও এশিয়ার সব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম এতে আরও বক্তব্য রাখেন। During the last 1 decade, our GDP growth rate is almost around 6% per annum, and we reduced our poverty level more than half. In addition, we did pretty well in all social indicators, and now we are ready for a jump-start. গুণীজনদের কাজের স্বীকৃতি দিতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে শিক্ষানুরাগী ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেওয়া হলো শিক্ষাবন্ধু খেতাব। এ সময় গুণীজনদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে বিশিষ্টজনদের সম্মানহানি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনাকালে ভ্রাম্যমাণ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন সহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বিশিষ্ট শিল্পপতি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে দেওয়া হলো শিক্ষাবন্ধু সম্মাননা। গত 3 দশক ধরে নরসিংদী সহ আশপাশের এলাকায় 140টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ এবং 300টির মতো প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও বৃত্তি প্রদান করে আসছেন তিনি। শিক্ষাবন্ধু কাদের মোল্লা সাহেবকে যে শিক্ষাবন্ধু সম্মাননা দিচ্ছি, এটা প্রয়োজন আছে, স্বীকৃতির প্রয়োজন আছে। রিকগনিশন না দিলে ওনাকে দিতে হবে, কারণ মানুষের এটা প্রাপ্তি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সমাজ বিনির্মাণে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান দেখাতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিত্তবানদের কাজ করারও আহ্বান জানান তিনি। আমরা রাষ্ট্রের মধ্যে 2টা চিত্র দেখতে পাই। একটা চিত্র হচ্ছে, দেখেন এই করোনাকালে একদিকে লুটপাট করছে কিছু কিছু লোক, একদিকে মাছ জালিয়াতি করছে, আরেকদিকে টেন্ডারবাজি করছে, আর আরেকদিকে কিন্তু আমরা আব্দুল কাদের মোল্লাদের মতো লোকদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই করোনাকালে আব্দুল কাদের মোল্লাদের মতো কিছু কিছু লোক কিন্তু রয়েছে যারা সংখ্যায় কম হলেও তাদের মনের শক্তি অনেক বেশি। যাকে ঘিরে এই আয়োজন সেই বিশিষ্ট শিল্পপতি মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছেন তিনি। মানসম্মত ও গুণগত শিক্ষার প্রসারে আমৃত্য কাজ করে যাবার ঘোষণা দেন তিনি। তো এই যে শিক্ষার মানটাকে নিশ্চিত করা, শিক্ষার্থীদেরকে প্রকৃত জায়গায় নিয়ে পৌঁছানো, এই উদ্দেশ্য আদর্শ থেকে কিন্তু আমি আমার নিজেকে সরাই নাই, এবং মানুষকে সুন্দর রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য এই ফাউন্ডেশনের ভিন্নমুখী কাজগুলির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গড়া, শিক্ষা প্রতিষ্ঠান করা, শিক্ষা প্রতিষ্ঠানকে নার্সিং করা হয়েছে সবচেয়ে অন্যতম একটা কাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, যারা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন সেই গুণীজনদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, গুণী ব্যক্তিদের সাথে এটিএন বাংলা আছে এবং আগামীতেও থাকবে। আজকের
আমাদের এই সামান্যতম স্বীকৃতি আমি মনে করি তার আগামী পথ চলার পাথেয় হিসাবে কাজ করবে। গুণী লোককে, সম্মানী লোককে সম্মানিত করার জন্য যে আপনারা আসছেন, সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। উনার মতন লোককে আমরা আরও উৎসাহিত করে দেশের সেবায় আমরা নিয়োজিত করতে যেতে পারি। এটিএন বাংলা চ্যানেলের মাধ্যমে গুণীজনদের বিভিন্ন সেবামূলক কাজ গুরুত্বের সাথে প্রচারেরও ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জোর করে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায় ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সূচনা করে আওয়ামী লীগ। অনেকেই স্বাধীনতার অন্তর্নিহিত চেতনা যে গণতন্ত্র, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। ওরা মুক্তিযুদ্ধের চেতনা, মৃত্যুযুদ্ধের চেতনা যেটা বলে, ওটার মধ্যে গণতন্ত্র নেই। এরা স্বাধীনতার পর থেকে কখনোই বিরোধী দল, বিরোধী মত, বিরোধী কণ্ঠ, গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থা, পরমত সহিষ্ণুতা এরা কখনোই পাত্তা দেয়নি। বাংলাদেশ সাইবার নিরাপত্তায় অনেক সক্ষমতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জাতীয় সাইবার ড্রিল 2020-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে দুদিনের এই অনলাইন প্রতিযোগিতায় 1000-এরও বেশি প্রতিযোগী অংশ নেন। আমাদের যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং এই সাইবার ড্রিলের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ সাইবার সিকিউরিটির জায়গায় কতটা সক্ষমতা অর্জন করেছে। 1 বছরের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন A1BD লিমিটেডের কর্মচারীরা। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, ঢাকা ইপিজেডে ইতালির মালিকানাধীন প্রতিষ্ঠানটি 1100 কর্মচারীর 1 বছরের বেতন ভাতা পরিশোধ না করে গত বছরের মার্চ থেকে কারখানাটি বন্ধ করে দেয়। দ্রুততম সময়ের মধ্যে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। দুর্ভাগ্য, তার 1100 শ্রমিক গত 1 বছর যাবৎ বেতন পাচ্ছে না। যে শ্রমিকদের 1 বছরের বকেয়া বেতন অবশ্যই শ্রমিকদেরকে দিতে হবে, তার জন্য যা যা করা দরকার আমরা সেটা করতে প্রস্তুত আছি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীর মধ্যেও 2020 সালে 30% স্থানীয় বিনিয়োগ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। তবে গত বছর বিদেশি বিনিয়োগের পরিমাণ কমেছে। বিডা কার্যালয়ে চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট নিয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এতে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির রেজাজ বিজয় বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগামী 25 জানুয়ারি ভার্চুয়ালি চীন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। প্যান্ডেমিকের মধ্যে স্থানীয় বিনিয়োগের জন্য যে প্রকল্প বিডার সাথে রেজিস্টার্ড হয়েছে, প্রজেক্ট রেজিস্টার্ড হয়েছিল তার চেয়ে অনেক বেশি, both in terms of number of projects and in terms of amount of proposed investment, প্রায় 30% বেশি। So it's very important. এবার আন্তর্জাতিক সংবাদ। প্রায় 3.5 বছর বন্ধ থাকার পর কাতারের সাথে আকাশ, স্থল এবং নৌ সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব। কুয়েতের মধ্যস্থতায় পুরনো বিরোধ মিটিয়ে এই সমঝোতায় সম্মত হয়েছে দুই দেশ। সন্ত্রাসবাদের সমর্থন দেওয়ার অভিযোগে 2017 সালের জুনে কাতারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। সীমান্ত খুলে দেয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন কাতার ও সৌদি আরবে বসবাসকারী অভিবাসী কর্মীরাও উপকৃত হবেন।
ব্যবসা বাণিজ্যে নতুন গতি ফিরে আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রবাসীরা। সৌদি আরব ও কাতারে বর্তমানে 40 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী আছেন কয়েক হাজার ব্যবসায়ী ও বিনিয়োগকারী। এবারে পার্টেক্স খেলার খবর। নির্বাচকরা দল ঘোষণার আগে তার সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সংবাদ মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় নড়াইল এক্সপ্রেস বলেন, বাদ পড়াকে তিনি স্বাভাবিকভাবে নিয়েছেন, তবে ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলা চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তিনি। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন নির্বাচকরা। সেখানে মাশরাফি না থাকায় তার 20 বছরের আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি দেখছেন অনেকেই। ক্রাইস্ট চার্চে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে 354 রানে এগিয়ে কিউইরা 2 উইকেটে 286 রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। চতুর্থ উইকেটে তারা যোগ করেন 369 রান। 102 রান করে নিকোলস আউট হলেও কিউই অধিনায়ক উইলিয়ামসন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। এরপর 7 নম্বরে নেমে ডেরিল মিশেল টেস্টে হাঁকান তার প্রথম সেঞ্চুরি। 6 উইকেটে 659 রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর 1 উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 8 রান সংগ্রহ করে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা করেছিল 297 রান। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের কাছে 1-0 গোলে হেরেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে 2 মিনিটেই পিছিয়ে পড়ে ইয়র্গেন ক্লপের দল। সাউদাম্পটনের হয়ে জয়সূচক গোলটি করেন লিভারপুলের সাবেক স্ট্রাইকার ড্যানি ইংস। এরপর প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রবার্তো ফিরমিনো, সাদিও মানে, মোহাম্মদ সালাহরা। দ্বিতীয়ার্ধ অধিকাংশ সময় বল দখলে রেখে হতাশ হতে হয় অল রেডদের। এতে টানা 3 ম্যাচে জয়হীন থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে 33 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে 2 নম্বরে রেড ডেভিলরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার টিকা আমদানির জন্য 5,764 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, জানালেন পরিকল্পনা মন্ত্রী। করোনা ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি নয়াদিল্লি, বললেন ভারতীয় স্বাস্থ্য সচিব। সুষ্ঠু নির্বাচন হলে এমপিরা পালানোর পথ পাবে না, ওবায়দুল কাদেরের ভাইয়ের বক্তব্যে তোলপাড়। ব্যক্তিগত মন্তব্য বলছে আওয়ামী লীগ। পি.কে হালদারের অর্থ পাচারের সাথে জড়িত 25 জনের দেশত্যাগে হাইকোর্টের নিষেধাজ্ঞা। এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইরফান সেলিমের বাসায় অভিযান চালানো হয়েছে, দাবি র্যাবের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।